স্যার আপনার কথা শোনা যাইতেছে না। স্যার কই? স্যারের মনে হয় আমার কথা শুনতে আছে, কিন্তু স্যারের কথা আমরা শুনতে আসছি না। হ্যাঁ, আমার এখানে নেট চলে গেছিল, অন্যভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে একটু সময় লাগলো। হ্যাঁ বলো, এবার বলো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে গত ক্লাস পর্যন্ত কোনো জাবেদায় প্রবলেম থাকলে বলো। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, রেকর্ড হচ্ছে ক্লাস? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার চলো, তোমাদের প্রশ্ন থাকলে আগে করো। গত ক্লাসের যে জাবেদাগুলো ছিল সেটার উপর কোনো জিজ্ঞাসা থাকলে করো। স্যার চ্যাট বক্সে যে আমরা আগের রোলগুলো লিখছি ওগুলো কি বাদ দিয়ে আবার নতুন করে লিখবো নাকি? হ্যাঁ, আমার এনে নেট চলে গেছিল, সোফার তোমরা নতুন করে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, যাদের সাথে খাতা এবং কলম আছে দ্রুত কয়েকটা জিনিস একটু লিখো, যাদের প্রয়োজন। ভ্যাট সংক্রান্ত কয়েকটা বিষয় যেগুলো আগে গেছে, কিন্তু যেটুকু ক্লিয়ার হওয়া দরকার সম্ভবত ওই পরিমাণ হয় নাই। এই কারণে নিজ উদ্যোগে আমি আবার তোমাদেরকে ভ্যাট সংক্রান্ত কয়েকটা জিনিস লিখাচ্ছি। যারা প্রয়োজন মনে করো খাতা কলম নাও। তৈরি হয়েছেন? বলবো। গত ক্লাসে যে স্টুডেন্ট সব জাবেদাগুলো বলতেছিলা, ও কি লাইনে আসো? বলবো? স্যার বলেন। হ্যাঁ, লিখেন। পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%। লেখা হইলে আওয়াজ দিও যে স্যার পরেরটা বলেন। পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%। পরেরটা বলেন স্যার। পণ্য ক্রয় 15% ভ্যাটে 10,000 টাকা, 15% ভ্যাট সহ। পণ্য ক্রয় 15% ভ্যাট সহ 10,000 টাকা। স্যার এটা কি দ্বিতীয় নাম্বারটা নাকি প্রথমটাই বলতেছে? জি না, দ্বিতীয়টা। আরেকবার একটু বলেন স্যার। কি পণ্য ক্রয় 15% ভ্যাট সহ 10,000 টাকা। স্যার আরেকবার বলেন, বুঝা যাচ্ছে না স্যার, নেট প্রবলেম। না, এর পরেরটা 3 নাম্বার। পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা 10%, ভ্যাট 15%। পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা 10%, ভ্যাট 15%। জি স্যার লিখছি। বাকিদের কারো লেখা বাকি আছে? আরেকবার বলতেছি, পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা 10%, ভ্যাট 15%, বা ভ্যাট দেয়া হলো 15%। লিখছেন? 2 নাম্বারে তোর বলছে পণ্য ক্রয় 15% ভ্যাট সহ 10,000 টাকা। পরে হবে, যখন সমাধান করাবো তখন। এখন তাড়াতাড়ি লিখেন, সময় যাচ্ছে। 4র্থ নাম্বার। পণ্য ক্রয় 10,000 টাকা, পরিবহন খরচ 1,000 টাকা, ভ্যাট দেয়া হলো 15%। 4 নাম্বার। স্যার আবার বলতেছি, তুমি আগে মনোযোগ দাও। পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট পরিবহন খরচ 1,000 টাকা, ভ্যাট দেয়া হলো 15%। তার পরিবহনের পরেরটা একটু বল। আবার বলতেছি, পণ্য ক্রয় 10,000 টাকা, পরিবহন খরচ 1,000 টাকা, ভ্যাট 15%, ভ্যাট দেয়া হলো 15%। তারপরেরটা বলবো? বলেন স্যার। হ্যাঁ,
লেখেন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, ভ্যাট দেয়া হলো 15%। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, ভ্যাট দেয়া হলো 15%। জি স্যার। ক্রয়ের জন্য লাস্ট এন্ট্রি মণিহারি ক্রয় 100 টাকা, ভ্যাট দেয়া হলো 10 টাকা। সেটা আবার বলেন। মণিহারি ক্রয় 100 টাকা, ভ্যাট দেয়া হলো 10 টাকা। ফারদিন কি পরিপূর্ণ সুস্থ? ফারদিন? জি স্যার, এখন একটু সুস্থ। আচ্ছা, গুড, আল্লাহ ভরসা। কয়টা লেখাইছি বলেন তো? যে সবগুলা লিখছেন সে সংখ্যাটা বলেন। স্যার 6টা। 6টা লেখাইছেন। আচ্ছা, এখন এই 6টার সমাধান আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম। যতটুকু পারেন আপনারা করেন, বাকি আমি 5 মিনিট পর, ঠিক 5 মিনিট পর একটা একটা করে সমাধান করাবো বুঝায়া বুঝায়া। 5 মিনিট আপনাদের মধ্যে অনেকেই আছেন এগুলো পারবেন, এজন্য এদেরকে একটা সুযোগ দেয়া। মুহাইমিন স্ক্রিনে দাগাইতেছেন কেন? ভদ্রতা কিছু শিখেন। তৌফিক আছেন আজকের ক্লাসে? তৌফিক? রহিম রাজ সবগুলা লিখতে পারছেন? ইয়েস স্যার, সব লিখেছে। আচ্ছা, সমাধান কয়টার হয়েছে? স্যার সমাধান আমি করিনি এখনো, আমি আপনার ইয়েতে অপেক্ষায় ছিলাম। সমাধানের স্যার অপেক্ষা? ভুল, আচ্ছা, স্যার ভুল হয়ে গেছে, স্যার কি করবো? ও ভুল হলেও তুমি চেষ্টা তো করলা, ভুল হলে সংশোধন করা যাবে। পরীক্ষার হলে ভুল হলে আর সংশোধন করা যাবে? এখনই তো স্যার। আচ্ছা, এখনই সময় সংশোধন করা, শেখার এখনই সময়। করলে না তুমি বুঝলা যে তোমার কয়টা শেখা ছিল, কয়টা সংশোধন করতে হলো, না করলে বুঝলা কি করে? ফারদিন, ক্রয়ের সময় ভ্যাট আমরা দেই না আমাদেরকে দেয় কাস্টমার, দোকানদার? আমরা যখন পণ্য ক্রয় করি তখন আমরা আমাদেরকে দেয় স্যার। আমাদেরকে ভ্যাট দেয়। আমরা যখন না স্যার, আমরা দেই স্যার, আমরা দেই স্যার। আচ্ছা, আমরা গভর্নমেন্টকে দেই। ওকে, ঠিক আছে। এখন সরাসরি সরকারকে আমরা ভ্যাট দেই না। আপনি যখন দোকানে গিয়ে লবণ জি, ক্রয় স্যার। করলেন, ওইটার সাথে যে ভ্যাট দিলেন সেটা সরাসরি আপনি সরকারকে দেন নাই, দোকানদারকে জমা দিছেন। দোকানদার তার ভ্যাট চলতি হিসাবের মাধ্যমে সরকারকে দিবে। তাহলে প্রাথমিকভাবে ভ্যাট আমাদের জন্য
কি? আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, কোনটা? বাকিটা শুনতেছো ব্যয়। আলোচনাগুলা? ব্যয় স্যার। বাকিরা কি জি শুনতেছো স্যার। কিনা আমি যে কথাগুলো বলতেছি? ক্রয়ের সময় ভ্যাট কি, বিক্রয়ের সময় ভ্যাট কি? জি স্যার শুনতেছি। আচ্ছা, ক্রয়ের সময় ভ্যাট আমাদের জন্য সম্পদ না দায়, আয় না ব্যয়? ব্যয়। ব্যয়। স্যার, ব্যয় আর কেউ ব্যয়। মত পোষণ করেন? বেশিরভাগই ব্যয় স্যার বলতে। সহমত প্রকাশ করলাম। আচ্ছা, অমত প্রকাশ করে কোন প্রকার সেটা বলেন। ক্রয় আয়ন, ভ্যাট আয় না ব্যয় না? ব্যয়, ভ্যাট হয় সম্পদ অথবা দায়। ভালো করে শুনেন কথা। ফারদিন শুনছেন কি বলছি? জি স্যার। ভ্যাট আয় অথবা ব্যয় কোনোটাই না। ভ্যাট হয় সম্পদ না হয় দায়। যখন তুমি বেশি ভ্যাট প্রদান করছো তখন তোমার জন্য এটা সম্পদ। আর যখন তুমি বিক্রেতা, সরকারকে যা ভ্যাট দিছো তার চেয়ে বেশি কাস্টমার বা ক্রেতা কিংবা গ্রাহকের কাছ থেকে আদায় করছো, তখন তোমার দায়। না বুঝে থাকলে বলেন, আবার বুঝাবো। না বুঝে থাকলে বলেন। স্যার আরেকবার একটু বলেন। ভ্যাট আয় না ব্যয় না, এই কথাটা বুঝছেন? ভ্যাট আয় জি না স্যার। ব্যয় না, ভ্যাট সম্পদ অথবা দায়। ভ্যাট সম্পদ অথবা দায়। আচ্ছা, কিভাবে সম্পদ কিভাবে দায় এটা বুঝাচ্ছি। এইখানে আমরা কোনো ব্যক্তির অঙ্ক করি বা প্রতিষ্ঠানের অঙ্ক করি। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অঙ্ক করেন তখন বিষয়টাকে এইভাবে চিন্তা করেন, আপনি যখন পণ্য ক্রয় করতেছেন আপনি আরেকজনকে ভ্যাট দিয়ে আসতেছেন, সে সরকারকে দিবে, আপনি সরাসরি দিতে পারতেছেন না। হ্যাঁ, বাংলাদেশ সরকার কোনো ক্যাশ বাক্স খুলে বসে নাই যে ওটার মধ্যে ভ্যাটের টাকাটা জমা দেওয়া যায়, যেমন মসজিদের সামনে দান বাক্স থাকে, এরকম না। তাহলে ভ্যাটটা কি হয়, একজন থেকে আরেকজনের কাছে যায়, ফাইনালি সরকারের যে কোষাগারে জমা হয়। তাহলে তুমি একজনের কাছে ভ্যাট দিছো মানে পরোক্ষভাবে তুমি সরকারকেই ভ্যাটটা দিছো। তুমি যে পরিমাণ ভ্যাট দিছো, তুমি একজন ব্যবসায়ী হিসেবে তুমি এই পণ্যটা যখন বিক্রি করবা তখন আবার কাস্টমারের কাছ থেকে ওই ভ্যাটটা আদায় করবা। এই কথাটুকু বুঝছো? প্রথমে তুমি ভ্যাট দিয়ে আসছো পণ্য ক্রয়ের সময়, আবার যখন তুমি পণ্যটা বিক্রয় করবা কাস্টমারের কাছ থেকে ওই পরিমাণ ভ্যাট আদায় করবা। এই কথাটুকু বুঝছো কিনা? জি স্যার বুঝছি। ক্রয়ের সময় ভ্যাট তুমি দিবা একজন ব্যবসায়ী হিসেবে, আর বিক্রয়ের সময় তুমি কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায় করবা। এখন বুঝছো? ইয়েস না তো বলতে হবে। জি স্যার বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার। তুমি 100 টাকা ভ্যাট সরকারকে দিছো কিন্তু গ্রাহকের কাছ থেকে আদায় করছো 110 টাকা। 100 টাকা তুমি সরকারকে দিছো, এই পণ্যটা বিক্রি করে তুমি ভ্যাট আদায় করছো 110 টাকা। এখন তুমি সরকারের কাছে পাবা না সরকার তোমার কাছে পাবে? স্যার সরকার আমার কাছে পাবে। তাইলে তোমার জন্য দায় না সম্পদ? স্যার এটা তো আমার জন্য দায়। দায়। দায় স্যার, দায়। একটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। যেটুকু বুঝাইছি এটা ক্লিয়ার? জি স্যার। ক্রয় বড় বিক্রয় ছোট। ক্রয় বড় বিক্রয় ছোট। মাত্র পণ্য ক্রয় করে নিয়ে আসছো, সব পণ্য বিক্রি হয় নাই, তাহলে ক্রয় বড় হবে না বিক্রয় বড় হবে বলো? স্যার ক্রয় বড় হবে। তাহলে ক্রয়ের সময় তুমি ভ্যাট দিয়ে আসছো না ভ্যাট আদায় করছো? স্যার দিয়ে আসছি। দিয়ে আসছি স্যার। 1 লক্ষ টাকার পণ্যের উপর 15,000 টাকা ভ্যাট দিছো। 1 লক্ষ টাকার পণ্য থেকে মাত্র 4 ভাগের 1 ভাগ পণ্য 30,000 টাকা বিক্রি করছো, তাহলে 4,500 টাকা ভ্যাট আদায় হয়েছে মাত্র। আরো পণ্য আছে বিক্রি করবা, ভ্যাট আদায় হবে। কিন্তু এই মুহূর্তে তুমি সরকারকে দিছো 30,000 আর কাস্টমারের কাছ থেকে আদায় করছো 4,500। সরকার তোমার কাছে পাবে না তুমি সরকারের কাছে পাবা? স্যার সরকার আমার কাছে আরো পাবে, কারণ আমার আরো অনেক পণ্য আছে। জি স্যার, সরকার আমার থেকে এই পাবে। মুহূর্তে তুমি সরকারকে পরিশোধ করে রাখছো 30,000, কাস্টমারের কাছ থেকে আদায় করছো 4,500। এখন সরকার তোমার কাছে পাবে না তুমি সরকারের কাছে পাবা? স্যার নাই। স্যার কারণ নেট সম্ভবত প্রবলেম নিতে হচ্ছে। পারবে। নেটে প্রবলেম হচ্ছে, আমার স্যার কিছু নেট করার নেই, শোনার চেষ্টা করো। বুঝো নাই কথা? তুমি পরে পণ্য বিক্রি করবা যখন, তখন তো আদায় হইব। বর্তমানে তুমি 1 লক্ষ টাকার পণ্য কিনে আনছো, এর উপর 15% হারে 15,000 টাকা ভ্যাট দিয়ে দিছো সরকারকে।
আর এই পণ্যগুলো আইনা মাত্র কিছু পণ্য বিক্রি করছো, আনুমানিক 30,000 টাকার পণ্য বিক্রি করছো, যার উপর 4,500 টাকা ভ্যাট তুমি কাস্টমারের কাছ থেকে আদায় করছো। এখন তোমার কাছে সরকার পাবে না, তুমি সরকারের কাছে পাবা। স্যার আমি সরকারের কাছে পাবো, তুমি বেশি দিয়ে ফেলছো এটা না? আমার সম্পদ হয়ে গেছে। হ্যাঁ, সম্পদ। তাইলে জি। ভ্যাট কিভাবে সম্পদ আর কিভাবে দায় বুঝা গেল? একজনও কি বুঝছেন ভ্যাট সম্পদ না দায় না উভয়টাই হইতে পারে? স্যার এটা একটু আরেকবার স্যার, রিপিট বুঝতে করেন পারছি। স্যার, এটা একটু আরেকবার রিপিট করেন আচ্ছা, স্যার। এটা রিপিট করলে আর 2 ক্লাস লাগবে। এখন সমাধানে যাই। ভ্যাট দুইভাবে নির্ণয় করা হয়, যার দরকার লিখে ফেলেন। ভ্যাট কয়ভাবে নির্ণয় করা হয় ফারদিন? স্যার দুইভাবে। দুইভাবে। লেখেন রোমান 1 দিয়া। ক্রয় মূল্য অবলিক বিক্রয় মূল্য ইনটু ক্রয় মূল্য অবলিক বিক্রয় মূল্য ইনটু উপরে 15 নিচে 100 অর্থাৎ 15/100। রহিম রাজ লেখা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, রোমান 2 দিয়া লেখেন ক্রয় মূল্য অবলিক বিক্রয় মূল্য ইনটু 15 ডিভাইডেড বাই 115। ক্রয় মূল্য অবলিক আরেকবার। অবশ্যই আরেকবার, একবার না আর দুইবার বলবো, শুনো। ক্রয় মূল্য অবলিক বিক্রয় মূল্য ইনটু উপরে 15 নিচে 115। জি স্যার লিখছি। আচ্ছা, এখন দেখেন তো দুইটা একই সমান বের হবে? 100 টাকার উপর বের করেন, দোনো সূত্র প্রয়োগ করেন 100 টাকার উপর, দেখেন কত টাকা আসে। 100 ইন্টু 15/100, 100 ইন্টু 15/115, উত্তর বলেন। প্রথমটার উত্তর 15 টাকা, দ্বিতীয়টার উত্তর 13 টাকা কত পয়সা? 42 পয়সা নাকি? ফারদিন করতে পারছেন? জি স্যার, প্রথমটা হচ্ছে 15 টাকা। আর দ্বিতীয়টা 15, 100 ইন্টু স্যার 13.04। 04, সরি, হ্যাঁ 13.04। তাহলে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। একই ফিগার 100 টাকা, একটার উপর আসছে 15 আর একটার আসছে 13 টাকা 4 পয়সা। তাহলে পার্থক্য 1 টাকা 96 পয়সা। 1 টাকা 96 পয়সা। এখন কখন কোন সূত্র প্রয়োগ করবো, যার জানা আছে বলেন? কখন কোন সূত্রটা প্রয়োগ করবো? ইচ্ছা মতো না ট্রায়াল এন্ড এরর বেসিস, যে লটারি করে যেটা হয় সেটাই প্রয়োগ করবো, না সূত্র আছে? প্রথমটা না স্যার? প্রথমটা বা দ্বিতীয়টা, কখন কোনটা প্রয়োগ করবো এটার কি নির্দিষ্ট সূত্র আছে না ইচ্ছা মতো প্রয়োগ করা যায়? স্যার নির্দিষ্ট সূত্র আছে স্যার। হ্যাঁ, সেটা কি কখন? আপনাদেরকে 6টায় স্যার উপর স্যার প্রথমটা স্যার যখন স্যার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকবে। দ্বিতীয়টা ওইটা। ও আচ্ছা, না, দ্বিতীয়টা স্যার। জি, ভ্যাট সহ প্রথমটা কি বলা স্যার ক্রয় থাকলে- মূল্য স্যার? প্রথমটা ছাড়া। স্যার জি, ব্যাট স্যার, এইবার স্যার আমি ব্যাট সমাধান বলতেছি, যার দরকার লিখে ফেলবেন। ওই যে দ্বিতীয় সূত্রটা লিখছেন ওইটার সামনে 5 ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন ভ্যাট সহ উল্লেখ থাকলে, ভ্যাট সহ বা ভ্যাট অন্তর্ভুক্ত উল্লেখ থাকলে। দ্বিতীয়টা হলো কখন? ভ্যাট সহ বা ভ্যাট অন্তর্ভুক্ত আছে উল্লেখ থাকলে। দেখেন বুঝা গেছে কিনা, লিখতে পারছেন কিনা? এবার আমরা সমাধানে গেলে স্পষ্ট হয়ে যাবে। ফারদিন লেখা হয় নাই? জি স্যার হয়েছে। এক নাম্বার লেনদেনটা ছিল পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%, তাই ছিল কিনা? জি স্যার ছিল। আচ্ছা, এখন কি 15/100 না 15/115? স্যার 15/100। 100। তাহলে জাবেদা দাঁড়াচ্ছে ক্রয় হিসাব ডেবিট 10,000,
ভ্যাট চলতি হিসাব ডেবিট 1500, নগদান হিসাব ক্রেডিট 11,500। আবার বলতেছি, জাবেদ আগে লেখো, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আজকে আমাদের যে আলোচ্য বিষয় এখানে মনিটরে দেখানো আছে, এইটাতে পড়ানোর কিছু নাই, এই কারণে ভ্যাটের বিষয়গুলো আমি আলোচনা করতেছি। এগুলা থিওরিটিক্যালি তোমরা পড়ে নিবা। স্যার ভ্যাট হিসাব ডেবিট, পরে স্যার লাস্টেরটা জানি কি ভ্যাট বলছিলেন? হিসাব ডেবিট বলি নাই, কি বলছি সঠিকটা যার জানা আছে বলে দেন। ভ্যাট চলতি হিসাব ডেবিট। ভ্যাট চলতি হিসাব ডেবিট, কিন্তু বলা হয়েছে ভ্যাট হিসাব ডেবিট, আমি এই কথা বলি নাই। আর নগদান হিসাব ক্রেডিট বলছি, ঠিক আছে কথা? এবার টাকা বসান। ক্রয় হিসাব ডেবিট 10,000, ফারদিন বসাইছেন, রহিম রাজ বসাইছেন, ইয়েস স্যার। অন্যরা বসাইছে কিনা জানি না, আমি নাম মুখস্থ আজকে মনিটর দেখে দুইটা নামই বলতেছি। ক্রয় হিসাব ডেবিট 10,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 1,500, নগদান হিসাব ক্রেডিট 11,500। হয়েছে না লেখা? জি স্যার হয়েছে স্যার। এবার দ্বিতীয়টার জাবেদা সেম লিখেন, আগে লেখেন জাবেদাটা লেখেন। কি লিখবেন রহিম রাজ বলেন? ক্রয় হিসাব ডেবিট, হ্যাঁ ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, স্যার লেখেন। টাকার টাকা বুঝাবো, আগে লেখেন জাবেদাটা লেখেন, টাকা অবশ্যই বুঝাবো, অবশ্যই বুঝাবো। 2 নম্বর জাবেদাটা একটু রিপিট করা যাবে? তখন লিখতে পারিনি। প্রথমটা লিখতে পারছো? জি স্যার, মানে হচ্ছে কি প্রথমটা মানে 2 নম্বরটা স্যার সবটাই লিখছি। লেনদেনটা লিখতে পারো নাই নাকি? বলবো কি জি স্যার, লেনদেনটা জি না জি জি। জাবেদাটা? লেনদেন স্যার, লেনদেন। 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা, সম্ভবত এইটাই ছিল, কারণ আমি তো কোনো শীটের অঙ্ক করাচ্ছি না, আমার নিজের থেকে বলতেছি ভ্যাট বুঝানোর জন্য। ফারদিন তাই ছিল না দ্বিতীয়টা? 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা। জি স্যার, জি জি স্যার, স্যার। জি। জাবেদাও লেখা হয়েছে। এখন এইবার ভ্যাট নির্ণয় করব কি 15/100 না 15/115? স্যার 15/115। 15/115। ওকে, 15/115। এবার খেয়াল করেন, যাদের প্রয়োজন গুরুত্ব আছে তারা খেয়াল করেন। প্রথম জাবেদার ক্রয়ের টাকা আগে বসাইছিলাম না নগদের টাকা আগে বসাইছিলাম? স্যার ক্রয়ের টাকা। তারপরে ভ্যাট নির্ণয় করছি, তাই না? জি স্যার। তারপরে দুইটা যোগ করে নগদান হিসাব ক্রেডিট করছি, ঠিক আছে কিনা কথা? জি Yes, স্যার। sir. এখন যখন ভ্যাট সহ, তখন তৃতীয় কাজটা আগে করব। নগদান হিসাব ক্রেডিট করেন 10,000 টাকা, যার দরকার করেন। নগদান হিসাব ক্রেডিট 10,000 করছেন। জি স্যার। এবার ভ্যাটের টাকা বের করেন সূত্র অনুযায়ী, 10,000 ইন্টু 15 ডিভাইডেড বাই 115। দেখেন 1304 টাকা কত পয়সা যেন আসবে। 1304 টাকা 0.34 পয়সা। দরকার নাই, আপনি 1304 টাকা লেখেন, 1304 টাকা লিখেন। স্যার এইবার ভ্যাট চলতি 10,000 হিসাবে থেকে, স্যার। এইবার 10,000 থেকে 1304 বিয়োগ করে ক্রয়ের টাকা লেখেন 8,694 টাকা, না 96 টাকা, 96 টাকা, 8,696 টাকা বিয়োগ করে দেখেন। স্যার এটা কি বলছেন, ভ্যাট চলতি হিসাবে কত লিখবো টাকা স্যার? আপনি 10,000 থেকে 1304 টাকা বিয়োগ করে তারপরে লেখেন। কত আসছে রহিম রাজ? 8,696 টাকা, তাই আসছে না? 8,696 টাকা। তাহলে দেখেন তো, 1 নাম্বার জাবেদাটা আর 2 নাম্বার জাবেদাটা আপনি যদি লিখে থাকেন, দুইটার সাথে কম্পেয়ার করেন, তারপরে বুঝার চেষ্টা করেন ভ্যাট সহ থাকলে কিভাবে করতে হয়, ভ্যাট সহ উল্লেখ না থাকলে কিভাবে করতে হয়। এইটুকু স্যার তার মানে আপনার স্যার 2 নাম্বারের লেনদেনে স্যার ক্রয় হিসাবে টাকা হইবে, এই দুইটা যোগ করে যে টাকাটা হইবে ওইটা স্যার ক্রয় হিসাবে নিমু স্যার ডেবিটে। যোগ করে নিছি না বিয়োগ করে হিসাবে নিছি? ভ্যাট চলতি। আরে পাগল, যোগ করে নিছি না বিয়োগ করে নিছি? বিয়োগ করে নিছে। তো ও তো বলতেছে স্যার আপনি যোগ তাহলে করে ভ্যাট, স্যার আমি বলছি যে তাহলে আপনি ভ্যাট চলতি হিসাবে কত টাকা লিখছেন স্যার? 1304 টাকা। হুম, স্যার আমি ভ্যাট চলতি হিসাবে লিখছি 8,696। আমি লেখ ফার্স্টে তোমার, ঠিকই লিখছি। তোমার খাতা, তুমি স্বাধীন না? দেশটাও স্বাধীন, তুমিও স্বাধীন।
তোমার মন চাইলে তুমি লেখো। আসেন এইবার আমরা আজকের স্ক্রিপ্টে যা দেওয়া আছে সেটা একটু আলোচনা করি। ব্যাট সম্পর্কে কিছু স্পষ্ট হয়েছে কিনা, ধারণাটা কিছু ক্লিয়ার করতে পারছি কিনা, আমি ব্যাট নির্ণয়ের সূত্রটা ক্লিয়ার করতে জি পারছি স্যার। ফারদিন? কথা বলেন। জি স্যার। আচ্ছা, কোন সূত্র জি কখন স্যার, প্রয়োগ অনেক হয় বুঝতে এটা ক্লিয়ার করতে পারছি? জি স্যার। তাইলে তো মোটামুটি একটা জটিল জিনিস সহজ হয়েছে নাকি? এবার জি দেখেন স্যার, আল্লাহর রহমতে আজকের সহজ ছিল। আজকের ক্লাসের অবস্থা দেখেন। আজকের ক্লাসে আমাদের যেটা শেখার কথা সেটা হলো এটা, খতিয়ানের সংজ্ঞা। পড়ানোর কিছু আছে? এই যে মনিটরে আছে, খতিয়ানের সংজ্ঞা পড়েন। বাকিগুলো যে 6টার 2টা সমাধান করছি, আর 4টা আপনারা করবেন। আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে শুনবো। খতিয়ানের সংজ্ঞা: যে বইতে কারবারি লেনদেন সমূহকে শ্রেণীবিন্যাস করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ান হলো সকল লেনদেনের স্থায়ী ভান্ডার। এটার উপর একটা এমসিকিউ থাকে, কোন বইকে বা নিচের কোনটিকে হিসাবের রাজা বলা হয়? উত্তর হলো খতিয়ান। বা স্যার পাকা বইও বলা হয় স্যার। হ্যাঁ, বাস ঠিক আছে। তাহলে খতিয়ানের সংজ্ঞা দেখলেন। খতিয়ানের বৈশিষ্ট্য, এগুলো খুব বেশি আলোচনা করার কিছু নাই। হ্যাঁ, এগুলো তোমাদের জানা আছে, হাতে 6 মিনিট সময় আছে। খতিয়ানের গুরুত্ব, এগুলা বোর্ডের পরীক্ষায় তেমন আসে না। খতিয়ানের শ্রেণী বিভাগটা দরকার। দেখেন, খতিয়ান দুই ভাবে ভাগ করা যায় খতিয়ানকে। একটা হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। এইখানে 3টা লিখছে মূলত। কন্ট্রোল লেজার অনার্সে লাগে, এখানে খুব একটা দরকার পড়ে না। যাই হোক, এখানে যেটা আছে সেটাই আমরা বলবো। খতিয়ান 3 প্রকার: সাধারণ খতিয়ান, নিয়ন্ত্রণকারী খতিয়ান, সহকারী খতিয়ান। ইন্টারমিডিয়েটের জন্য আমাদের 2টা শিখলেই হবে, 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা। ফারদিন বুঝতেছেন কথা? রহিমরাজ বুঝতেছেন কথা? খতিয়ান আমরা ইন্টারমিডিয়েটের জন্য 2 ভাবে শিখবো, একটা হলো সাধারণ খতিয়ান আর আরেকটা হলো সহকারী খতিয়ান। কন্ট্রোল লেজার বা নিয়ন্ত্রণকারী খতিয়ান আমাদের এই পর্যায়ে দরকার নাই। সাধারণ খতিয়ান কোনগুলো সেটা মনিটরে যেটা লেখা আছে এটা তো দেখবেনই। আমি যেটা আপনাদের সহজ করে বুঝাইতেছি সেটা হলো জাবেদার ডেবিট ক্রেডিট গুলাতে যে পক্ষগুলা আছে, যে হিসাবগুলো আছে, এগুলার জন্য যে খতিয়ান করা হয় এটাকে সাধারণ খতিয়ান বলা হয়। যেমন বেতন দেয়া হলো, জাবেদা হলো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে কয়টা খতিয়ান হবে ফারদিন? 2টা, একটা বেতন হিসাব আর একটা নগদান হিসাব। এই খতিয়ান গুলাকে বলা হয় সাধারণ খতিয়ান। আর যখন আপনি ধারে পণ্য ক্রয় বিক্রয় করেন একাধিকবার, ওইখানে যে দেনাদার এবং পাওনাদার বা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব সৃষ্টি হয়, এই সবগুলা প্রাপ্য হিসাবের জন্য একটা খতিয়ান, সবগুলা প্রদেয় হিসাবের জন্য একটা খতিয়ান। এই খতিয়ান দুইটাকে বলা হয় নিয়ন্ত্রণকারী খতিয়ান, যেটা মনিটরে এই মুহূর্তে আছে। এখন তুমি যখন টাকা পরিশোধ করতে যাবা, 10 জন লোকের কাছ থেকে তুমি পণ্য ধারে ক্রয় করছো, তাহলে তোমার পাওনাদার কয়জন? 1 জন না 10 জন? 10 জন। 10 জনই হবে স্যার। এখন কি ইচ্ছা মতো টাকা দিবা না রেকর্ড দেখে দেখে টাকা দিবা? রেকর্ড দেখে তাহলে রেকর্ড, এই যে রেকর্ড শব্দটা বলছো, তুমি যে হিসাবের বইতে লিখে রাখছো, তাইলে প্রত্যেকটা পার্টির জন্য আলাদা আলাদা খতিয়ান করতে হবে। এটাকে বলা হয় সহকারী খতিয়ান। কথা বুঝে আসছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে সাধারণ খতিয়ান কি, কন্ট্রোল লেজার বা নিয়ন্ত্রণকারী খতিয়ান কি, আর সহকারী খতিয়ান কি বুঝাইতে পারছি? পড়লে আরো পরিষ্কার হয়ে যাবে। খতিয়ান প্রস্তুত করার নিয়ম এসএসসি তে পড়ে আসছেন কিনা? আচ্ছা, খতিয়ান 2 ভাবে করা যায়, এটাও শিখে আসছেন। এটা হলো চলমান জ্যার পদ্ধতি আর আরেকটা হলো টিচক পদ্ধতি। আমরা ইন্টারের জন্য চলমান জ্যার পদ্ধতিটা বোর্ডের প্রশ্নে কখনো কখনো বাধ্যতামূলক করে দেয়। টিচক প্রচলনটা কম, একদম নাই তা না। স্যার চলমান জেরই তো ভালো স্যার, টিচকের চেয়ে চলমান জের সবই তো। ঠিক আছে, তোমার কথাটাও সুন্দর হয়েছে। এখন শোনো, আমরা আর 2 মিনিট ক্লাস আছে, দরকারি কথাগুলো শুনে রাখো। যখন বোর্ডের পরীক্ষায়, কলেজের পরীক্ষায় তোমাকে ব্র্যাকেটে বলে দিবে না কোন পদ্ধতিতে করো, তখন তোমার জন্য 2টাই বৈধ, 2টাই কারেক্ট।
চলমানও কারেক্ট, টিছকও কারেক্ট। কিন্তু যখন তোমাকে বোর্ডের পরীক্ষায় প্রশ্নের পাশে খতিয়ান প্রস্তুত করো, ব্র্যাকেটে বলে দিবে চলমান জ্যার পদ্ধতি, তখন তুমি টিছক করলে ওইটাতে নাম্বার পাবা না। বুঝাইতে পারছি কথা? জি স্যার। তাইলে দুটোটাই শিখে রাখতে হবে, দুটোটাই শিখে রাখতে হবে। আর এই ইন্টারমিডিয়েট লেভেলে বা এইচএসসি লেভেলে তোমাদের জন্য চলমান জ্যারটা বেশি গুরুত্বপূর্ণ। যে যেটা শিখছো সবই ঠিক আছে, যদি কেউ চলমান জ্যার না শিখে থাকো, তার জন্য জরুরি হলো সে চলমান ছকে খতিয়ান করা শিখে নিবা। পরিষ্কার হয়েছে কথাটা? এখন দেখেন এইখানে এই 7টা এন্ট্রি দিছে, এই 7টা এন্ট্রি জাবেদা নিজে করবেন, করে এই 6টা খতিয়ান করার চেষ্টা করবেন। আজকের পরে তো এই ক্লাস লেকচার আপনারা ওপেন করে দেখতে পারবেন, তাই না? সো এইখানে যে কাজটা তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি আজকের জন্য, সোমবারে আবার জানতে চাইবো, এই লেনদেন 7টার আগে জাবেদা করবেন। প্রথমটা জাবেদা আমি বলে দিচ্ছি, নগদান ডেবিট মূলধন ক্রেডিট, দ্বিতীয়টা ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, তৃতীয়টা নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, চতুর্থটা প্রাপ্য হিসাব হাবিব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, পঞ্চমটা ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব কবির ক্রেডিট, 6 নম্বরটা নগদান হিসাব ডেবিট প্রদেয় হিসাব হাবিব ক্রেডিট, প্রাপ্য হিসাব হাবিব ক্রেডিট, শেষটা প্রদেয় হিসাব কবির ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদাগুলো সবই সহজ, প্রত্যেকেই পারবা আশা করি। এই জাবেদা থেকে এই 6টা খতিয়ান তোমরা প্রস্তুত করবা। আগামী ক্লাসে আমরা এই খতিয়ান থেকে শুরু করব। সো এগুলা আমার মনে হয় খুব কঠিন কিছু না, উত্তরও দেওয়া আছে, তোমরা চেষ্টা করবা। আর আমি ভ্যাট সংক্রান্ত যে জিনিসগুলো লেখাইছি ওইটাকে একটু গুরুত্ব দিও, যার দরকার গুরুত্ব দিও। এখনো 1 মিনিট সময় আছে, যদি কারো কোনোটা জিজ্ঞাসা থাকে ভ্যাটের উপর বলো, আমি উত্তর দেব। তাহলে এই 3 নাম্বারটা একটু বলেন স্যার। পণ্য ক্রয় 10,000 টাকা, বাট্টা 10%, ভ্যাট 15%। আগে বাট্টা বাদ যাবে, তারপরে ভ্যাট নির্ণয় করব। ক্রয় হিসাব ডেবিট 9,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 1,350